আমি আমি ঝন্টু পড়াইকের কাছে যাবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে উক্তির কথা বলছিলেন তিনি নিজে পরবর্তী সময় শুধরে নেন, বলেন যে মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, কিন্তু বা ভুল করে বলে ফেলেছি। কিন্তু বলে ফেলেছিলেনটা কি, কোন পরিস্থিতিতে, কোন আবহে? কালকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাঁটলেন, নিজের সরকারের বিরুদ্ধে সবাই প্রশ্ন তুলছেন, নিজের পুলিশ মন্ত্রী হিসেবে নিজের পুলিশের বিরুদ্ধে, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিজের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। আমরা জানি না, এখনো পর্যন্ত এর উত্তর নেই মমতা ঠিক কার বিরুদ্ধে কালকে হেঁটেছেন। তার কারণ রবিবারের মধ্যে এই ঘটনার বিচার, তদন্ত, বিচার সবটা সম্পূর্ণ করে ফাঁসি দেওয়া যে সম্ভব নয়। এই অস্বাভাবিক দ্রুততায় আজ পর্যন্ত ভারতের কোনো প্রদেশে কোনো আইনের আওতাতে কোনো ধর্ষকের শাস্তি হয়নি, সেটা আমরা সবাই জানি। না, ওই এক ভাইপো যে বললো, আমি 5 সেকেন্ডও নিচ্ছি না, ওই যে ভাইপো যে বললো না যে এনকাউন্টার করে দেবো, এনকাউন্টার করতে চাইছিল শাস্তি দেওয়ার জন্য না মুখ বন্ধ করে দেওয়ার জন্য, এখন তো ওই প্রশ্নও আসছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নির্যাতিতার ফাঁসি চাই এবং তারপরে অবশ্যই সামলে নেওয়া, এটা আপনাদের শোনাচ্ছি। কেন শোনাচ্ছি তার কারণ আছে, আমি তারপর ঝন্টু পড়াইকের কাছে আসছি। ধর্ষিতার ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। প্রথম দিন ডে 1 থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক, শাস্তি মানে ফাঁসি হোক। আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক। নির্যাতিতার না, সরি, এটা আমার মুখ দিয়ে ভুল বেরিয়েছে, আমি উদ্র করছি। নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক, খুনিদের ফাঁসি হোক। ঝন্টু পড়াইক প্রথমত গ্রেট ডিক্টেটরের ওই সিনটা মনে পড়লো, যখন চার্লি চ্যাপলিন আসেননি, মানে ওই ডুপ্লিকেট হিটলারটা আসেনি, তার আগে পর্যন্ত যা বলতেন তাই একবারে সমস্বরে সামনে দাঁড়ানো জনতা, যাদেরকে জনতা বলা যায় না, যাই হোক, তারা সমস্বরে তার প্রতিধ্বনি করত। আমি শুনছিলাম মুখ্যমন্ত্রী বলছেন নির্যাতিতার ফাঁসি হোক, আশপাশ থেকে সবাই বলছে নির্যাতিতার ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী ভুল শুধরালেন, সবাই থেমে গেল, তারপর বলেন ধর্ষিতার ফাঁসি হোক, আবার সবাই বলে ধর্ষিতার ফাঁসি হোক। সবশেষে মুখ্যমন্ত্রী তৃতীয়বার ভুল শুধরে বললেন দোষীদের ফাঁসি হোক। মুখ্যমন্ত্রী এটা বললেন না, তাহলে তিনি আসল খুনি ধরা পড়ে গেছে এটা বলে ভুল করেছিলেন। আমি বলছি প্রতি পদে পদে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কি প্রমাণ রেখে যাচ্ছেন না যে রামবাম নয়, তিনি নিজে এই গভীর কূপটা খনন করেছেন, যেখানে তার সরকারটা পড়ছে, তলাচ্ছে, অতলে তলাচ্ছে। আমি তোমায় বলি, দেখো, পুরো চিত্রনাট্যের শুরু থেকে কিন্তু মমতা ব্যানার্জির সরকার এই ধর্ষণে যুক্ত একাধিক অভিযুক্তকে বাঁচাতে প্রথম দিন থেকে, তুমি যদি দেখো যে উনি যখন বললেন ছাত্রদের আন্দোলন, ছাত্ররা চাইছে না, তাই সন্দীপকে আমি অন্য জায়গায় পাঠাচ্ছি, উনি কিন্তু সন্দীপের পাশে দাঁড়িয়ে এই কথাটা উনি বলেছিলেন প্রেস কনফারেন্সে। দ্বিতীয়, তুমি বলছো 2020 সালে সন্দীপের বিরুদ্ধে সিরিয়াস, 2020 সালে 21শে জুলাই সম্ভবত লকডাউনের ওই পেরিফেরির মধ্যে বিশাল ধরনের একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল বাংলাদেশে পাচার করার অভিযোগ তালা থানায় কিন্তু এনলিস্ট করা হয়, এবং তুমি যেখানে সেখানে ফেলা যায় না। এবং খেয়াল করবে, তখন তোমার চ্যানেল এসছে এখানে যাই না, আমি অনলাইন বাড়ির থেকে এটা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন এই ছোট্ট বিষয়গুলো নিয়ে আমাকে মাথা ঘামাতে বলবেন না। আমি বলছি তোমায় যে এন্টায়ার এই যে বিভিন্ন চ্যানেলগুলো ঘাটলে তুমি দেখতে পাবে প্রথম থেকে পুলিশকে, প্রশাসনকে কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি কিন্তু এই ফেক নিউজগুলো ছড়াচ্ছে। এবং এই ফেক নিউজগুলো শুধু ছড়াচ্ছে না যে এখানে তোমরা বলছো তার পদত্যাগ চাই নৈতিক কারণে, আমি বলছি সংবিধানটা আমি দুপুরবেলা পড়ছিলাম, সংবিধানের 164 নম্বর ধারা স্টেজের ক্ষেত্রে সেখানে বলা আছে যৌথ দায়িত্বের নিয়ম অনুযায়ী অপরাধীকে আড়াল করার প্রচেষ্টা হিসাবেও রাজ্যের সিএম, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর অপসারণ না হলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। এটা সংবিধানের কথা, কিন্তু আমি বলছি সংবিধান অনুযায়ী তার পদত্যাগ করা উচিত। আমি আসলে কেন বলতো মমতা ব্যানার্জিগুলো কেন করছে, কারণ দেখো ক্ষমতায় আসীন হওয়ার পরে কিন্তু উনি নিরঙ্কুশ মানুষের সমর্থন পেয়েছেন, মানুষের সমর্থনে অভ্যস্ত তিনি নেত্রী, কোনোদিনও আক্রোশের মুখোমুখি তিনি হননি। এই আক্রোশের মুখোমুখি হওয়াটা তার পলিটিক্যাল সিলেবাসে নেই, ফলে আজকে কি হচ্ছে, মাথা তাল হারিয়ে ফেলেছেন। এখানে এই ফুটো ঢাকতে গিয়ে, ওখানে মেরামত করতে গিয়ে এইখানে ফুটো হচ্ছে। আমি বলছি তোমায় যে আজকে দিল্লি, উনি উদাহরণ দেন, ওনার দলের সমর্থকরা এখানে বসে আছে, অনির্বাণ মাঝে মধ্যে বলে হান্না ইয়েতে হাসরাতে এটা হচ্ছে ওটা হয়েছে। আমি একটা রিপোর্ট দেখছিলাম ভাই, দিল্লিতে প্রতি বর্গ কিমিতে 575টা সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিকিউরিটি পারপাসে। সেখানে পশ্চিমবঙ্গের সিটি অফ জয়, এখন লোকে অবশ্য বলে সিটি অফ ভয়, সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 33টা সিসি ক্যামেরা। এটা হচ্ছে তার নেতৃত্বাধীন সরকারের সিকিউরিটি। আমি বলছি
পশ্চিমবঙ্গে কোন রাষ্ট্রায়ত্ত ব্যবস্থায় স্টেট চালিত বিশাখা আইনের গাইডলাইন ফলো করা হয়? তুমি বলো। এই মেয়েটা বহুবার, আমি আজকে চ্যানেলে একটা দেখছিলাম, ওর মেয়েটার পায়ের উপর দিয়ে স্কুটি তুলে দেওয়া হয়েছিল, তাকে থ্রেট করা হচ্ছিল। বিশাখা আইনটা কেন প্রয়োগ করা হয়নি? আমি বলছি সুপ্রিম কোর্টে অর্ডার মেনে পিএমটা এই অধ্যক্ষ কেন এখানে করলেন? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেখানে ঘটনা হয় সেখানে তো পিএম করা যায় না। আচ্ছা, বডিটাকে রেস্টোর করতে হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, কেন করেননি? বেছে বেছে কেন পিএম এর জন্য সিলেক্টেড লোকদের আনা হয়েছিল? উত্তরবঙ্গে এক প্রভাবশালী ডাক্তার যিনি কলকাতায় থাকেন তাকেও নাকি এই করা হয়েছিল, কর্তৃপক্ষ প্রশ্নের সামনে সেই আরজিকর কর্তৃপক্ষই তার পোস্টমর্টম একদম। এবং তারপরে কি জানো অনির্বাণ, যে অধ্যক্ষাকে পরবর্তীকালে এর জায়গায় আরজি করে আনা হয়েছিল তিনিও কিন্তু দাগি, এবং রাজ্যপাল যারা অ্যাপয়েন্টমেন্ট দেয় হেলথ সার্ভিসে, এডুকেশনাল সার্ভিসে, সেই রাজ্যপাল তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল, তারপরেও তাকে এখানে রিপ্লেস করা হলো কেন জানো? পরবর্তীতে সন্দীপ বাবুর ফেলে যাওয়া কাজটা সুকৌশলে যিনি এটা করতে পারেন। আমি বলছি এন্টায়ার চিত্রটায় আমি কারো কথা মানছি না, কারো না, সবাই বিজেপি, সবাই রাম বাম। তুমি দেখো তার বাবা মা হাইকোর্টে যেটা বলেছে তার ভিত্তিতে হাইকোর্ট কি বলছে একটা ক্লজে 17 পাতার এটায়, কনসিডারিং দিস ফ্যাক্টরস উই উড বি well justified in making an observation that the administration was not with the victim or the family of the victim. এর ভিত্তিতে কিন্তু সুপ্রিম কোর্ট দ্বারস্থ হয়েছে। আমি এখান থেকে একবার অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, এটাও কি রামবামের যুক্তি? কোনটা? এই যে কোর্টের অবজারভেশনের কথা, হাইকোর্টের অবজারভেশন আমি আগের দিনও বলেছি, বা ডাইরেক্টিভ নিয়ে আগের দিনও বলেছি যে কোর্ট তার মতো করে মনে করেছেন, অর্ডার দিয়েছেন যে কলকাতা পুলিশ থেকে সিবিআইতে ট্রান্সফার হবে, ওই অবধি আমি মেনে নিতে রাজি আছি। হ্যাঁ, 4 দিনে কলকাতা পুলিশ সত্যি বিশেষ কোনো প্রোগ্রেস করতে পারেনি, এটা কোর্টের যদি মনে হয়ে থাকে দে আর ওয়েল উইদিন দেয়ার রাইটস টু ট্রান্সফার ইট টু সিবিআই। কিন্তু সেটা করার সঙ্গে সঙ্গে কোর্ট বলছেন সিবিআই তাকে প্রাথমিক রিপোর্ট দেবে 3 সপ্তাহ পর। কেন? কলকাতা পুলিশ যখন 4 দিন পেয়ে কিছুই করতে পারেনি, সিবিআই সেটা 21 দিন কেন পাবে? তারা তো আরও বেটার, তারা তো অনেক ভালো করার কথা। অন্তত প্রাথমিক রিপোর্টটুকু, আমি ইনভেস্টিগেশন কমপ্লিট করার যে 7 দিনের দাবি তাতেও যাচ্ছি না, প্রাথমিক রিপোর্টটুকু তো 5 দিনে দেওয়া যেত, 7 দিনে দেওয়া যেত, তার জন্য 21 দিন কেন লাগবে? এইখানেই কোথাও একটা প্রশ্ন উঠে যায়, যেহেতু এই কলকাতা হাইকোর্টেই আমরা কারো পায়ের কাছে বসে থাকা কাউকে পরবর্তীকালে জাজ থেকে বিজেপির নেতা হতে দেখেছি, এই গোটা নেক্সাসটাকে যদি আমি নেক্সাস শব্দটা ব্যবহার করতে চাই, সেটার কথাটা মাথায় রেখেই কোথাও এই প্রশ্নটা ওঠে। 4 দিন পর মানে সব জায়গায় নেক্সাসের আশঙ্কা আছে, ইনক্লুডিং বিচার ব্যবস্থা। মানে আপনাদের কথা অনুযায়ী শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে ঘিরে কোনো নেক্সাস নেই বলছে? দেখুন, সেই পলিটিক্যাল অভিযোগ তো এমনিতেই রয়েছে, সেই অভিযোগ তো রয়েছে। আমি আবার আপনাকে বলছি, পলিটিক্যাল অভিযোগ পলিটিক্যাল পার্টির একে অপরের বিরুদ্ধে করে থাকে, এতে নতুনত্বও কিছু নেই, অন্যায়ও কিছু নেই। কিন্তু সেই আমি নতুনত্ব অন্যায়ের কথা বলছি না, আমি অভিনবত্বের কথা বলছি। নতুনত্ব নেই, অন্যায় নেই, কিন্তু অভিনবত্ব আছে কিনা? আজন্ম কাল ধরে অমুক পার্টি অমুক পার্টি। আমাকে একবার একটু বলবেন অনির্বাণ, যে এরকম একটা মেডিকেল কলেজের প্রিন্সিপালের নিজের ইচ্ছে ছেড়ে দেওয়া চাকরি তাকে 4 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিয়ে তাকে একই পদমর্যাদায় অন্য মেডিকেল কলেজে কোন রাজ্যে পাঠানো হয়েছে? আপনি প্রত্যেকদিন ভারত ভ্রমণে বেরোন, আপনারা বেরোন, আমি বলি আপনাদেরকে যে ভারত ভ্রমণে বেরোবেন না, পশ্চিমবঙ্গে থাকুন। আমি আজকে আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমি ওপেন করছি, আপনি ভারতের একটি রাজ্যের একটি ইনস্ট্যান্স আমাকে দিন, একটা ইনস্ট্যান্স দিন। আমি হসপিটালটা এক্ষুনি বলতে না পারলো, সিবিআই এর যার বিরুদ্ধে এফআইআর সিবিআই ডাইরেক্টর করে তাকেই ডাইরেক্টর করে নিয়োগ করার উদাহরণ কিন্তু আমাদের এখানে আছে। প্রশ্নটা সেটা নয়, সেটা হচ্ছে সন্দীপ ঘোষকে অন্য জায়গায় প্রিন্সিপাল করে রিইনস্টেট করার পরেও যদি ইনভেস্টিগেশনের খাতিরে তাকে ডাকার ব্যাপার থেকে থাকতো, সেটা কিন্তু তার কোনো শিল্ড নেই, যে শিল্ডটা ধরুন রাজ্যপালের রয়েছে। শিল্ড আছে অনির্বাণ, শিল্ড আছে, তার কারণ ওই লোকটা তখনও পর্যন্ত সমপদমর্যাদায় থেকে যাওয়া, সমপদমর্যাদা আমি বলছি অনির্বাণ, সমপদমর্যাদায় থেকে যাওয়া। শতরূপ, আমি কেন বলছি অনির্বাণকে কেন আটকালাম আপনি বলবেন শতরূপ, আমি শোনাচ্ছি। কিছুক্ষণ আগে আজকে সিবিআই এর দপ্তর থেকে বেরিয়ে অভয়ের বাবা কি বলেছেন? আসলে এই বদলিটা, এই সমপদমর্যাদায় বদলিটা কেন জরুরি ছিল? আসলে এটা আরজিকর মেডিকেল কলেজে যারা রয়ে গেলেন তখন সন্দীপ চলে যাওয়ার পর তাদের কাছে একটা বার্তা ছিল, সন্দীপ যা বলছে মেনে চলো, আজকে সমপদমর্যাদায় সিএনএমসিতে সরিয়েছি, কালকে আবার ফিরিয়ে আনতে পারি, হাওয়া একটু ভালো হোক, পরিবেশ একটু শান্ত হোক, সন্দীপ কিন্তু ফিরবে, মাথায় রেখো। অতএব সন্দীপের কথা অনুযায়ী ওই ঘরটা ভাঙচুর, ওই ঘরের ভাঙচুরটা নিয়ে আজকে অভয়ের বাবা বলছেন, আমরা বলছি না, কি বলছেন শুনুন আপনারা। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এর কোনো মানে একটু সন্দেহ প্রকাশ করছি আমরা এই ব্যাপারটা। অন্য ঘরে হতে পারে, হতে পারে, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটের চেষ্টা করা।